দেড় যুগ পর সিলেটে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন, ক্ষমতায় এলে সব ধর্ম ও নারী অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার আমিরের। আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না ইনশাআল্লাহ। শীতে কাঁপছে সারা দেশ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। এই ঠান্ডার জন্য চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো। সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে, স্বস্তি ফেরেনি আলু ও চালে। নিত্য পণ্যের দাম সহনীয় নয়, দাবি ভোক্তার। রাতের আঁধারে মুন্সিগঞ্জের মেঘনায় বালু উত্তোলনের মহোৎসব, পরিবেশ বিপর্যয়, নদী ভাঙনের কবলে কয়েকটি গ্রাম। এবং শীত উপেক্ষা করে পর্যটন নগরী কক্সবাজারের লাখো পর্যটকের ঢল, সাগরের নীল জলরাশিতে মাতোয়ারা ভ্রমণ প্রেমীরা। সমুদ্র দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে। অনুভূতিটা আসলে বলার মতো না, কারণ এত সুন্দর একটা সৈকত। মূলত বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে যেদিন, ওই দিনই আসতে হয়েছে। বাচ্চার অনেকদিন ধরে ছিল, বায়না ছিল যে আসতেই হবে। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া যুথি। বিস্তারিত। ক্ষমতায় এলে সব ধর্ম বর্ণের পাশাপাশি নারী অধিকার নিশ্চিত করবে জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, ধর্মের ভিত্তিতে নয়, বৈষম্যহীন বাংলাদেশ করতে কাজ করবে তার দল। এ সময় দেশের ইতিহাস থেকে জনগণ আওয়ামী লীগের নাম মুছে দেবে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘ দেড় যুগ পর সিলেটে প্রকাশ্যে জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলন হয়। এতে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ। ডাক্তার শফিকুর রহমান সাহেব বিগত 53 বছরে যেভাবে পাওয়া দরকার ছিল, বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো, তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো, তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়। আল্লাহ তাআলার সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না ইনশাআল্লাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার সকাল 9টায় তাপমাত্রার পারদ নামে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। অন্য জেলাগুলো কনকনে শীতে ভোগান্তি বাড়ছে নিম্ন আয়ের মানুষের। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। আর প্রতিদিনই ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্য প্রবাহ থাকবে আরো কয়েকদিন। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। শীতে কাঁপছে উত্তরাঞ্চল, বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের আলোর। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলায় হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবনে নামে স্থবিরতা। বিপাকে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষ, যেতে পারছেন না কাজে। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। আজকে মনে করেন আলু খেতে পানি দেওয়া লাগে, কিন্তু এই শীতে এই পাইপ যে ধরবো এই বিয়ানা হচ্ছে না। ভাড়া নাই, আগে তাও 4-500 টাকা কামাই করা হয়েছে, এলা 200-250 100-150 এইরকম হয়। সকালবেলা মাঠত যাবো, দোকানপাতি কাজত যাবো, এরকম কোনো ইয়া নাই। ঘন কুয়াশায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। শুক্রবারও বন্ধ ছিল 6 ঘন্টা। ঘাটের দুই পাশে আটকা থাকা যানবাহন চালক ও সংশ্লিষ্টদের পোহাতে হচ্ছে ভোগান্তি। অভিযোগ আছে, ঘন কুয়াশা কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে প্রায় 3 কোটি টাকার ফগলাইট প্রকল্পেও মেলেনি সুফল। সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। কুয়াশার কারণে ফেরি চলতে পারে না। 12টার সময় হপ হয়ে যায়, সকাল
10-11টা তৈরি থাকে। দুর্ঘটনা রোধেই ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী, যাদের অধিকাংশই শিশু। প্রচুর ঠান্ডা আর বাচ্চা ঠান্ডা লেগেছে, এই কারণে আমরা 3 দিন হাসপাতালে ভর্তি আছি। চুয়াডাঙ্গাতে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগীর সংখ্যার মধ্যে আমরা 2 শ্রেণীর রোগী বেশি পাচ্ছি। একটা হচ্ছে শিশুদের ডায়রিয়া, আরেকটা হচ্ছে ঠান্ডা সর্দি কাশিজনিত, যেটা আমরা বলি ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, এই ধরনের রোগী পাচ্ছি। এখনো কোথাও শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। আর আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। কম ছিল, আজ যে ঠান্ডার পরিমাণ, এই ঠান্ডার আমরা চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো, কিভাবে কি করবো। দিনে বাড়তে অত শীত পড়তেছে, ঠান্ডা বাফারা কম্বল দাও। হেভি অতিরিক্ত ঠান্ডা বা চুয়াডাঙ্গা বেরিতে আছেন বাড়ি থেকে। উত্তরের আরেক জেলা লালমনিরহাটে বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দি কাশি সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। আমার বাবু ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে। বর্তমান ও সুস্থ এখনো হয় নাই, মানে যেমন আছে তেমনই। আজকে 10 দিন হলো ভর্তি হবার, আমি ভাত খাইতে পারি না। ঠান্ডার জন্য মনে করো শ্বাসকষ্টের সমস্যা, নিঃশ্বাস নিতে পারে না, দুধ খাবার সময় গলা আটকে। শীত মোকাবিলায় উত্তরের জেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালগুলোতে চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিভিন্ন জেলায় সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। কেজি প্রতি দাম কমেছে 15 থেকে 20 টাকা করে। তবে স্বস্তি ফেরেনি আলু ও চালের বাজারে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। বাজারে এসেছে সিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলা সহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি। সিম কেজি প্রতি 60 থেকে 70, টমেটো 90 থেকে 100, ঢেঁড়স 50, বেগুন 60 থেকে 80, লাউ প্রতি পিস 30 থেকে 50 টাকা এবং ফুলকপি আকার ভেদে 30 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম কমেছে 15 থেকে 20 টাকা। গাজর 50 টাকা কেজি, ফুলকপি 30 টাকা পিস, কাঁচামরিচ 60 টাকা 70 টাকা কেজি। আলহামদুলিল্লাহ সবকিছু দামই কমছে। মালের প্রচুর পরিমাণ আমদানি আছে, দামও কমতেছে। দাম এখন মোটামুটি আছে, ভালোই চলতেছে। ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের। পর্যাপ্ত আমদানি হয়েছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষের জন্য ক্ষমতার বাইরে। সবার কিনা খাইতে পারে এরকম একটা কি করলে ব্যবস্থা নিলে আর কি ভালো হয়। একই চিত্র জয়পুরহাটে। গেল সপ্তাহের তুলনায় সবজিতে কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 20 টাকা। বাগেরহাটে সবজি ও মাছের দাম কমলেও বাজারে চড়া আলু ও চাল। পুরাতন আলু 75 আর নতুন 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা। আগে যে সবজির দাম ছিল 90 টাকা 100 টাকা কেজি, এখন তো আপনার সবজির দামটা একটু কমছে, 50 টাকা 60 টাকা বা 40 টাকাও আইছে। কিন্তু আপনার চালের দিকটা দেখতে গেলে তো চালের দামটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আলুর দাম তো আনুপাতিক হারে যা কমা তা তো কমে নাই, একদম হঠাৎ করে অনেক বেড়ে গেছে। কেজি 8 টাকা, 5 টাকা, 60 টাকা, 10 টাকা এরকম করে বেড়ে গেছে। চট্টগ্রামে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। এদিকে ভোজ্য সয়াবিন তেলের দাম বাড়ার পরও পর্যাপ্ত সরবরাহ নাই। এদিকে বন্যার পর থেকেই নোয়াখালীতে মাছের বাজারে দাম নিয়ে কাটেনি অস্থিরতা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। 24-এর গণহত্যা মামলার আসামি কুষ্টিয়ার মিল শ্রমিক নিরীহ রহিম কখনোই আন্দোলনের বিপক্ষে ছিলেন না। এরপরও মিথ্যে মামলায় তছনছ তার জীবন। কুষ্টিয়া জুড়ে গণহত্যার দায়ে শহীদ পরিবারকে নিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না আসামি কারা, কজন আসামি। মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেবেন। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ থাকছে
পঞ্চম পর্ব ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের প্রতিবেদন। ছাত্র জনতার বিপ্লবে কুষ্টিয়ায় শহীদ ইউসুফ শেখের মেয়ে সীমা খাতুন 5 আগস্ট পরবর্তী সময়ে জেলার মডেল থানায় হত্যা মামলা করেন। শহীদ ইউসুফ শেখ হত্যা মামলার এফআইআরে বাদী সীমা খাতুন স্বাক্ষর করেছেন বটে, তবে আসামি কারা কিংবা কতজন তার কিছুই জানেন না বাদী। তাহলে কিভাবে কাদের নাম মামলায় যুক্ত হলো সে প্রশ্ন ছিল বাদী সীমা খাতুনের কাছে। আমি অনেকের চিনি না, অনেকের জানিও না, আমি চিনিও না জানিও না। যে তো ধরেন অজ্ঞাত আছে, কিছু অজ্ঞাত ধরা আছে, তাদেরকে আমি চিনি না, কোনোদিন আমার সাথে তাদের পরিচয়ও নাই। এসব মামলায় সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে বাদী সীমা খাতুন বলেন, হয়রানিমূলক এসব মামলা বন্ধ হওয়া উচিত। নির্দোষীগুলো দিন ধরা না পড়ে, কারণ আমি একটা ক্ষতিগ্রস্ত পরিবার, আমি চাই না যে আমার কারণে আরেকটা পরিবার ক্ষতিগ্রস্ত হোক। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে নামকাওয়াস্তে মামলার বাদী করে খেয়াল খুশি মতো আসামি বানিয়ে মামলা হচ্ছে কুষ্টিয়া জেলা জুড়ে। এই মিথ্যা মামলা বাণিজ্যের অন্যতম শিকার চুয়াডাঙ্গা সুগার মিলের কর্মচারী রহিম। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিলে কর্মরত থাকলেও এখন আসামির তালিকায় রহিম। কোথায় মারামারি হচ্ছে কি না হয়েছে এটা তো আমি কিছুই জানি না। আবার যে আমার এই মামলার বাদী হয়েছে তাকেও আমি চিনি না। ঢালাও এসব মামলায় বাণিজ্যের অভিযোগও রয়েছে অসংখ্য। অভিযোগ রয়েছে ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করছে একটি মহল। আমি তো মনে করেন কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, আমার কোনো পোস্ট নাই, পদবি নাই, আমি কোনো ছবি ভাইরাল নাই, তাহলে আজকে আমি ধরেন মামলার শিকার। শুধু ঢুকাইয়ে ক্ষান্ত হয়নি, মামলাতে দেয়াই ক্ষান্ত হয়নি, তারা কিছু টাকা পয়সারও দাবি করছে ফোন মারফত বা বাইদা ভাই, যে টাকা পয়সা দিলে এটা আমরা ঠিক করে দেব। যে কাম করিনি সেই কামের সাথে কেন আমাকে দিল সেটাও আমি জানি না, তবে আমার জানা মতে মনে হয় আমাদের গ্রামের কিছু লোক প্রতিহিংসিতামূলক এই মামলায় আমাদের জড়া দিয়েছে। এমন মিথ্যা মামলায় বিব্রত খোদ বিএনপি নেতারাও। তারাও চাই সঠিক অপরাধীদের বিচার। ভাবে আমাদের গোচরীভূত হয়, আমি এবং আমার দলের সদস্য সচিব বর্তমানে যিনি ইঞ্জিনিয়ার জাকির সরকার, আমরা এটা নিয়ে পুলিশের সর্বোচ্চ অথরিটি কুষ্টিয়াতে যারা আছে ওনাদের সাথে আমরা বসছি, আমরা ডিসি মহোদয়ের সাথে বসছি যে দেখেন মামলাগুলো কিন্তু নিয়ে এরকম একটা নোংরামি হচ্ছে, এর দায়ভার কিন্তু আমরা নেব না। এ ব্যাপারে আবারও আমি দলের পক্ষ থেকে সরকারের কাছেই দাবি জানাবো যে মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করা হোক যে প্রকৃত ঘটনাটা। এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আমাদের সিনিয়র কর্মকর্তারা যখন বলবে এটা নিয়ে, তখন তারা এটা ডিসিশন নেবে। 5 আগস্টের পর কুষ্টিয়ায় হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 19টি, যাতে সঠিক অপরাধীর বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন দেশ জনপদ সংবাদ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে নদী ভাঙনের কবলে কয়েকটি গ্রাম। পরিবেশ ও প্রকৃতির ব্যাপক ক্ষতির আশঙ্কা ভুক্তভোগীদের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করায় গজারিয়ার মেঘনা পাড়ের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সন্ধ্যা নামতেই চর কালীপুরা, মল্লিকের চর ও ষোলোয়ানি গ্রাম সংলগ্ন বসত বাড়িঘর ও ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা নদী ভাঙনের মুখে পড়ছে। ভয়াবহ ভাঙন আতঙ্কে ভীতিকর জীবনযাপন করছেন এলাকাবাসী। ফসলি জমি, আলু জমি ছিল, আলু, খিরা এবং ধান, এই 3টা ফসল এই জায়গার মধ্যে হইতো, এগুলো কাইটা নিয়ে গেছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনো সুরাহা পাচ্ছে না গ্রামবাসী। নিজের সম্পদ রক্ষায় স্থানীয়রা এগিয়ে আসলে তাদের উপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে কয়েক দফা। এখনো হামলা হুমকির মুখে তাদের শেষ সম্পদটুকু রক্ষায় প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন নিরুপায় স্থানীয়রা। মাটি ব্যাগ জমি ঢলাই খালাই নিতে গেছে, কইলে কথা মানে না, ইয়ালে বন্দুক লই ইয়ালে গুলি করে। চারিদিক দিয়ে কাটতেছে আমাদের এলাকায়, মানে চতুর্দিকে গাইটা এই এলাকা মানে বিনষ্ট হয়। কিন্তু আমরা ইউনো ম্যামকেও জানাইছি প্রচুরবার, মানে আমরা সমাবেশ করেছি, কোনো লাভ হয় নাই। ভূতাত্ত্বিক জরিপ ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ম্যাপিং এর মাধ্যমে নদীতে বালু উত্তোলনের দাবি করে ইজারাদার রাতের আঁধারে অবৈধভাবে বালু কেটে পরিবেশ বিপর্যয়ের দোষ চাপালেন অন্য একটি প্রভাবশালী গ্রুপের উপর।
একটা সরকারিভাবে বৈধ এবং এই লোকাল প্রশাসনের যে ইনস্ট্রাকশন এই অনুযায়ী আমরা নদীর মাঝ নদীতে আমরা মহলটা কাটি, বালিটা উত্তোলন করি। সন্ধ্যা 7টা 8টা 9টার পরে থেকে আশেপাশে প্রচুর অবৈধ মহল বসে এবং ভোর 5টা পর্যন্ত এই মহলটা থাকে। সেক্ষেত্রে আমরা লোকাল প্রশাসন, কোস্টগার্ড এবং বিভিন্ন জায়গায় আমরা এটার অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের পাশে অবৈধ মহল চলে, কিন্তু প্রশাসনের নিরবিচ্ছিন্ন সহযোগিতায় এই অবৈধ মহলগুলো তারা টিকায় রাখছে তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য। গজারিয়া উপজেলার সহকারী ভূমি কমিশনার মামুন শরীফ বলেন, পরিবেশ প্রকৃতি ভারসাম্য রক্ষা বিবেচনায় মেঘনা নদীতে নির্ধারিত 3টি জলমহলের মধ্যে শুধুমাত্র একটি ইজারা দেয়া হয়েছে। অভিযান চালিয়ে বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ও জরিমানাও করা হয়। আমি এই অবৈধ বালুমহলের বিরুদ্ধে অভিযান শুরু করি এবং রাতের আধারে আমি অভিযান করি। একবার আমি সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত অভিযান করে 2টি বাল্কহেড ড্রেজার, একটি বালু বহনকারী বাল্কহেড জব্দ করি। সেই সাথে 5 জনকে হাতে নাতে ধরি এবং তাদেরকে মোবাইল কোর্টের আওতাধীন 1 মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরিকল্পিতভাবে অবৈধ বালু উত্তোলনের কারণে একদিকে প্রকট আকার ধারণ করছে নদী ভাঙন, বেকার ও ভূমিহীন হচ্ছে মানুষ, অন্যদিকে মারাত্মক ঝুঁকিতে পড়ছে পরিবেশ ও প্রকৃতি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের মিয়ানমার সীমান্তে নিয়ম না মেনেই কাটা হচ্ছে গাছ। অনুমতি ছাড়া বন লুট করায় সরকার হারাচ্ছে কোটি টাকা রাজস্ব। সরেজমিন ঘুরে সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রকৃতির দেয়াল খেত গাছের আকৃতি ও উচ্চতা সুবিশাল। আশঙ্কার বিষয় হলো বনের মধ্যে চলছে ট্রাক, নিয়মিত কেটে নেওয়া হচ্ছে গাছ। নেপথ্যে রয়েছে রাজনৈতিক ও প্রভাবশালী সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে নির্বিচারে বনের গাছ কেটে নিচ্ছে তারা। একটা প্রভাবশালী লোক আছে, বাবুল আজাদ, এখন বর্তমান ওসি। ওনার ভাই বরাদর যেগুলো আছে এগুলাই সব এখানে নিতে দিতেছে বাগানের। কোনো পারমিট না দিয়ে 50 একর বাগান কেটে ফেলতেছে ওরা। এরপরে প্রতিদিন 8-10 গাড়ি তো প্রতিনিয়তই বের করতেছে গাছ। শুধু গাছ কাটা নয়, চিরাই ও মজুদের বৈধতাও দিচ্ছে এই সিন্ডিকেট। গড়ে তোলা হয়েছে অবৈধ করাত কল। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এখানে আপনাদের 1.5 কোটি টাকা মতো সরকারি ব্যাট আসবে, কিন্তু ওরা আমাদের কথা কেউ কানে নেয় নাই। এভাবে যদি এত বড় একটা বাগান এভাবে যদি কাইটা জুসে নিয়ে যায়, ওরা এভাবে বনদস্যু এরকম বন কাইটা জুসে নিয়ে যায়, তাহলে আমাদের তো পরিবেশের জন্য এমনি ক্ষতি। গাছগুলো কোথাকার? এলাকার। অভিযুক্তরা বন কাটার অনুমোদন নেই স্বীকার করলেও এজন্য দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিদের। অবৈধ কর্মকাণ্ড জিন আছে, কিন্তু বেকিং করছে ওরগুলা মেম্বারে। ইতোমধ্যে কাঠ ও কিছু সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। বেশ কিছু মামলা ও প্রক্রিয়াধীন আছে। বন রক্ষায় সব ধরনের তৎপরতা চলছে বলে দাবি বন কর্মকর্তার। আমি সারাই কাটতেছে, এটা হলো মেন কথা। তাদের খেয়াল খুশি মতো কাজ করতেছে। আমি ওখান থেকে আমার বিট অফিসার দিয়া মাল সিজ করাইছে এবং তাদের নামে মামলার প্রক্রিয়াধীন আছে। দেশের বনজ সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটন নগরী কক্সবাজার ভরে উঠেছে প্রকৃতিপ্রেমীদের পদচারণায়। প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের ভিড় বাড়ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঢল নামছে পর্যটকদের। সৌরভ দেবের প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। শীতের আগমন মানেই ভ্রমণ প্রেমীদের বাড়তি উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে ভ্রমণ পিপাসুরা অপেক্ষা করেন বছরের এই সময়টার জন্য। আর এটি যদি হয় নীল দিগন্তের সঙ্গে পাহাড় আর সমুদ্রের মিতালি, তখন আনন্দ হয় সীমাহীন। প্রকৃতির এমন অসাধারণ মেলবন্ধন খুঁজতে পর্যটকরা ছুটে আসেন কক্সবাজার। আপনজনদের নিয়ে মাতেন সাগরের নীল জলরাশিতে। বাবা মার সাথে এসেছি, আমার বোনের সাথে এসেছি, খুব ভালো লেগেছে। কি আইছে তাও ফার্স্ট টাইম আইছে, আমার দেখিয়া লাইক আমি কিতা হইতাম যে ভালো লাগে। কক্সবাজারে যত কিছু পপুলার আছে সবই আমরা দেখতে চাই, ঘুরতে চাই। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই পর্যটন নগরী কক্সবাজার তার রূপ সৌন্দর্যের ডানা মেলে ধরে। সেই সৌন্দর্যে বিভোর হতেই সারা বছর ঠাসা থাকে পর্যটক। অনেক ভালো অনুভূতি হচ্ছে, ভালোই লাগতেছে। এমনকি বাচ্চাদের জন্যই, মূলত বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে যেদিন ওই দিনই আসতে হয়েছে। পানি, ফ্যামিলি নিয়ে আসা, টাইম স্পেন্ড করা,
ইটস রিয়েলি অ্যামেজিং। আলাদা একটা পরিবেশ, আলাদা একটা মনের একটা আলাদা খোরাক জোগায়, এখানে সবসময় আসতে ইচ্ছে করে। এখানকার মানুষজন দেখে আমাদের দুঃখ দুর্দশা যা ছিল সব দূর হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন পর পর্যটকে মুখরিত কক্সবাজার, অতীতের ক্ষতি পুষিয়ে ওঠার প্রত্যাশা তাদের। আশা করি 365 দিন কক্সবাজার পর্যটক আসবে এবং এইবার যেহেতু দেশে রাজনৈতিক অস্থিরতা নাই, সেক্ষেত্রে আমরা মনে করি কক্সবাজার পর্যটন শিল্পে প্রচুর পরিমাণ অন্য বছর প্রচুর পর্যটক আসবে। এদিকে সৈকতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজর রাখছে লাইফগার্ড কর্মীরা। পর্যটকদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকি। আমাদের লাইফগার্ড ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখি এবং আমাদের পেট্রোল টিম পেট্রোলে থাকে। যদি পানিতে কোনো সমস্যা হয় রেস্কিউ বোট নিয়ে আমরা সেখানে থাকি। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ স্থানীয় প্রশাসনও। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্রায় 1.5 যুগ পর সিলেটে জামায়াত ইসলামী কর্মী সম্মেলন, ক্ষমতায় এলে সব ধর্মবর্ণ ও নারী অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার আমিরের। আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না ইনশাআল্লাহ। শীতে কাঁপছে সারা দেশ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, পঞ্চগড়ে তেঁতুলিয়ায় চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। এই ঠান্ডার জন্য চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো। সরবরাহ বাড়ায় সবজির দাম, কিছুটা নিম্নমুখী, স্বস্তি ফেরেনি আলু ও চালে, নিত্যপণ্যের দাম সহনীয় নয়, দাবি ভোক্তার। রাতের আধারে মুন্সিগঞ্জের মেঘনায় বালু উত্তোলনের মহোৎসব, পরিবেশ বিপর্যয়, নদী ভাঙনের কবলে কয়েকটি গ্রাম। এবং শীত উপেক্ষা করে পর্যটন নগরী কক্সবাজারের লাখো পর্যটকের ঢল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুযোগে প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতি প্রেমীরা। সমুদ্র দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে, অনুভূতিটা আসলে বলার মতো না, কারণ এত সুন্দর একটা সৈকত। মূলত বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে যেদিন, ওই দিনই আসতে হয়েছে। বাচ্চার অনেকদিন ধরে ছিল, বায়না ছিল যে আসতেই হবে। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।